মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি ইয়াসমিন নাহার রুমা, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। এবং আমি ইবনুল হাসান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন প্রারম্ভিক বক্তব্য প্রদান করবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি। বক্তব্য প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী মহোদয়বৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত দেশপ্রেমিক ছাত্র জনতাকে, যাদের আত্মদান একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করেছে। সম্মানিত সুধীবৃন্দ, জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ ভারতে 1772 সালে প্রথম কালেক্টরের পদ সৃষ্টি করা হয়। পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এর জন্য জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীকালে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারি বিচার ক্ষমতা অর্পণ করা হয় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি অভিধান সৃজন করা হয়। পাকিস্তান আমলে জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরেটের জন্য আরেকটি সত্তা সৃষ্টি করা হয়, যার নাম ডেপুটি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী, সময়ের পরিক্রমায় জেলা প্রশাসনের দায়িত্ব কার্যপরিধি বহুমাত্রিকভাবে বিস্তৃত হয়েছে। জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি ও কর্মপরিকল্পনা সরাসরি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্মেলনে মাঠ প্রশাসন নীতি নির্ধারণী পর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রত্যক্ষ সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রশাসনের কর্মকর্তাগণ এই সম্মেলনের মাধ্যমে সরকারের সর্বোচ্চ অবস্থান থেকে দিক নির্দেশনা লাভ করেন এবং নিবেদিত চিত্তে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন। সম্মেলনে সরকার প্রধান হিসেবে আপনার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকগণ সদা তৎপর থাকবেন। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, আপনারাই মাঠ প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারের নীতিমালা ও অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের জীবন মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আপনারা জানেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনকে ভিত্তি করে নারীর মর্যাদা নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন আপনাদের দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের যথা পুরোহিত, সেবায়েত, ভিক্ষু এদের জন্য মাসিক সম্মানী বা ভাতার একটি নতুন ও পাইলট প্রকল্প চালু করেছেন।
এটি একটি কল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অর্থনৈতিক সহায়তা ও মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে সরকার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে, যার মাধ্যমে কার্ডধারীরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজে ঋণ, সরাসরি সরকারি ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক এবং বছরে ২৫০০ টাকা আর্থিক সহায়তা সহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সুতরাং যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষক যেন এই সুবিধা পায়, ফলপ্রসূ তদারকির মাধ্যমে তা আপনাদের নিশ্চিত করতে হবে। জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ ও সঠিকভাবে সেগুলো রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল খনন ও পুনঃখননে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম। অনেক ক্ষেত্রে খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালন করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। তবে সরকারের গৃহীত কর্মসূচির অনুসরণে সবার আগে মানুষ, দেশের মানুষ, এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড, এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং চাহিদা ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেছে। আপনারা জানেন যে সরকারি বেসরকারি দপ্তরসমূহে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করবে সরকার নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসকগণকে সময়োপযোগী ভূমিকা পালন করতে হবে, যাতে সম্পদের অপচয় রোধ এবং টেকসই ব্যবহার নিশ্চিত হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ সম্পন্ন করা রাষ্ট্রের একটি প্রধান অগ্রাধিকার। এক্ষেত্রে জেলা প্রশাসকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা অব্যাহত রাখতে হবে। মাঠ প্রশাসনের নেতৃত্ব দানকারী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভূমি ব্যবস্থাপনা, আধুনিকীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, কৃষি ও সেচ কার্যক্রমে সহায়তা প্রদান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কার্যকর ভূমিকা সুবিদিত। সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসকের দায়িত্বে মোবাইল কোর্টের পরিধি ব্যাপক ও বিস্তৃত হয়েছে। নির্ধারিত দিন সময়ে নিয়মিত জোরদারভাবে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, যাতে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে এবং আইন লঙ্ঘনের প্রবণতা হ্রাস পায়। আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিশোর ও তরুণের মধ্যে ব্যাপকভাবে মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে, যা শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা সম্ভব নয়। তাদেরকে উৎপাদনমুখী কাজে নিয়োজিত করা, স্কুল কলেজে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি ক্ষেত্রে আপনারা উদ্ভাবনী ধ্যান ধারণা দিয়ে এগিয়ে আসতে পারেন, যাতে বিপুল জনশক্তিকে কাজে ব্যাপৃত করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই 4 দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আপনারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমস্যা ও সম্ভাবনাগুলো সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপনের সুযোগ পাবেন। সরকারের নীতি নির্ধারণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তার অভিজ্ঞতা আপনাদের কাজে নতুন গতি ও পথ নির্দেশ করবে। আপনাদের মতামত, সুপারিশ, অভিজ্ঞতা সরকারের নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সহায়তা করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে। আপনার নেতৃত্বে মাঠ প্রশাসন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনার উপস্থিতি জেলা প্রশাসক সম্মেলনকে তাৎপর্যমণ্ডিত করেছে। আমি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা
জ্ঞাপন করছি। পরিশেষে সম্মানিত সুধী, জেলা পরিষদ 2026 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে ধন্যবাদ। সুধীবৃন্দ, এবার মাঠ প্রশাসনের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর শুরু হয় গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রা। নতুন বাংলাদেশের স্বপ্নে এদেশের গণমানুষের অকুণ্ঠ সমর্থন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এনে দেয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা। ঐতিহাসিক এই নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন দেশে বিদেশে নির্বাচনকে করেছে প্রশংসিত, গ্রহণযোগ্য। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রার এক নতুন অধ্যায়। নবগঠিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসন হয়ে ওঠে তৎপর। সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাঠ প্রশাসন। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে দেশব্যাপী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সারা দেশে বাজার মনিটরিংয়ে রয়েছে তাদের তৎপরতা। পাশাপাশি টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে স্বল্প আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। ফলে রমজান জুড়ে দ্রব্যমূল্য ছিল স্থিতিশীল। এতে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছে এদেশের মানুষ। নারী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের মাধ্যমে সমাজকে আরও নিরাপদ রাখতে তারা সদা সচেষ্ট। মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা। সারা দেশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। হারিয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী খাল খনন কার্যক্রমে মূল সমন্বয়কের কাজ করছে মাঠ প্রশাসন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দিতে অব্যাহত রয়েছে তাদের নিরলস প্রচেষ্টা। কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহায়তা দিচ্ছেন তারা। পাশাপাশি বাস্তবায়িত হচ্ছে একগুচ্ছ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা সহ পরিবেশ সুরক্ষায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি স্কুল কলেজে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। সার ও বীজ বিতরণ, নিয়মিত গণশুনানি, বিভিন্ন জাতীয় দিবস আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এবং সেবামূলক উদ্ভাবনী কার্যক্রম প্রতিটি ক্ষেত্রেই তাদের দক্ষতা আজ সুস্পষ্টভাবে প্রতিফলিত। স্বচ্ছতা ও দ্রুততার সাথে ক্ষতিপূরণ প্রদানের ফলে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় এসেছে গতি, সহজ হয়েছে প্রকল্প বাস্তবায়ন। ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধি পেয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা, কমেছে জনগণের ভোগান্তি। দৈনন্দিন কাজের পাশাপাশি যে কোনো দুর্যোগে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। অফিস সময়ের বাইরে, এমনকি সরকারি ছুটির দিনেও মানুষের প্রয়োজনে সর্বদা কাজ করে যাচ্ছেন তারা। রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে মাঠ প্রশাসন। দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণে
মাঠ প্রশাসন দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের শক্তিতেই গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গর্বিত সহযোগী বাংলাদেশের মাঠ প্রশাসন। ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে জেলা প্রশাসকগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন জেলা প্রশাসক নাটোর মিজ আসমা শাহিন। জেলা প্রশাসক নাটোরকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাগণ, শ্রদ্ধেয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, কমিশনার মহোদয়গণ, জেলা প্রশাসকবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বৈষম্যহীন, মেধাভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে আপনার সুযোগ্য নির্দেশনায় সবার আগে বাংলাদেশ এই স্লোগানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে দৃশ্যমান বাস্তবতায় রূপ নিচ্ছে। বিশেষ করে খাল খনন কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সহজলভ্যতা নিশ্চিত হয়েছে, যা সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। এছাড়া সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গঠনে এক যুগান্তকারী ভূমিকা রাখছে। এ কার্যক্রমের অংশ হিসেবে নাটোর জেলার লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩৬৯ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলা ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারলে জনগণ উপকৃত হবে। এছাড়া নাটোর জেলার বিভিন্ন উপজেলায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত নাটোরের কাঁচাগোল্লার ঐতিহ্য ও গুণগত মান অক্ষুণ্ণ রাখতে স্থানীয় উৎপাদক, ব্যবসায়ী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে উৎপাদন প্রক্রিয়ার মানোন্নয়ন, ভেজাল প্রতিরোধ, সঠিক ব্র্যান্ডিং ও বিপণন কৌশল, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নাটোর রাজশাহী বিভাগের একটি কৌশলগত জেলা। কৃষি নির্ভর অর্থনীতির শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে এ জেলা শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রয়েছে। চলনবিল অঞ্চলে ব্যাপক রসুন উৎপাদিত হয়, যা কাজে লাগিয়ে রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা সম্ভব। নাটোর সুগার মিল ও নর্থ বেঙ্গল সুগার মিলকে কেন্দ্র করে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ শিল্প বলয় গড়ে তোলা হলে চিনি উৎপাদন বৃদ্ধি, গুড় ও ইথানল তৈরি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তরা গণভবন কেন্দ্রিক হেরিটেজ ট্যুরিজম হাব ও নাটোর রাজবাড়িকে ঘিরে হেরিটেজ ট্রেল বাস্তবায়ন হলে দেশি বিদেশি পর্যটক আকর্ষণ সম্ভব হবে। পাশাপাশি চলনবিল ও হালতিবিল ঘিরে ইকোট্যুরিজম কেন্দ্রিক কার্যক্রমের প্রসার কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ লক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা, দুর্নীতিমুক্ত দপ্তর বিনির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা,
মানসম্মত শিক্ষা পরিবেশ তৈরি, সার্বিকভাবে তরুণ ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারের সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন সূচনা করেছি, যে সুযোগ আমরা পেয়েছি, তার সারথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জেলা প্রশাসক নাটোরকে ধন্যবাদ। এখন বক্তব্য প্রদান করবেন জেলা প্রশাসক পটুয়াখালী ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। জেলা প্রশাসক পটুয়াখালীকে তাঁর বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাগণ, শ্রদ্ধেয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, কমিশনার মহোদয়গণ, জেলা প্রশাসকবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে মানবকেন্দ্রিক উন্নয়ন দর্শনের উপর গুরুত্ব আরোপ করা যখন সময়ের দাবি, তখন এই দর্শন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন উদ্ভাবনী ও কল্যাণমুখী উদ্যোগ প্রশংসিত হয়েছে। এই সকল উদ্যোগের মাঠ পর্যায়ের বাস্তবায়ন জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই চলমান রয়েছে। সুধীমণ্ডলী, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক, এই নীতিকে সামনে রেখে ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে জরিপ ও ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত দুর্যোগপ্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুধীমণ্ডলী, এটি সর্বজন বিদিত যে ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের বিষয় মাথায় রেখে সরকারের প্রোঅ্যাক্টিভ প্রোগ্রাম হিসেবে বর্ষা মৌসুমের পূর্বেই গত 14 মার্চ থেকে গৃহীত প্রতি শনিবারের পরিচ্ছন্নতা কার্যক্রম জনমনে স্বস্তি দিচ্ছে। দেশব্যাপী নদী, খাল, জলাধার খনন পুনঃখনন কর্মসূচির আওতায় আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় প্রাথমিকভাবে 41টি খাল খনন পুনঃখননের কাজ চলমান রয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মতো যুগান্তকারী উদ্যোগের শতভাগ সদ্ব্যবহার করতে পটুয়াখালী জেলা প্রশাসন বদ্ধপরিকর। এই প্রসঙ্গে বিনয়ের সাথে অবহিত করার লোভ সংবরণ করতে পারছি না যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রেন চাইল্ড হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজিত বনাশ্রয় কর্মসূচির আদলে পটুয়াখালীর সুপরিচিত সেলফি রোড সংলগ্ন ঝাউতলায় দেশীয় প্রজাতির জীববৈচিত্র্য বান্ধব গাছ, লতা, গুল্মের মিশ্রণে ঔষধি বৃক্ষের সমাহার গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এছাড়াও অল্প সময়ে পরিণত বন তৈরির জাপানি কৌশল অনুসরণ করে কলাপাড়া উপজেলায় বেদখল হওয়া খাস জমি উদ্ধার করে মিয়াওয়াকি ফরেস্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের ধকল সরকার দক্ষতার সাথে মোকাবিলা করছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। এদিকে পর্যটন খাতের টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে এ খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পর্যটন মহাপরিকল্পনার কাজ করছে সরকার। এটি পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটন শিল্পকে বিকশিত করতে কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলাকে কেন্দ্র করে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকোট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনার আওতায় অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করার ঘোষণা দিয়েছে সরকার। আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে শৈশবে তাঁর পিতার সাথে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেছেন।
শৈশবের স্মৃতিবিজড়িত কুয়াকাটায় আবার সানুগ্রহ সফর করার জন্য জেলা প্রশাসক পটুয়াখালী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে নিমন্ত্রণ করছি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে অচিরেই আমরা একটি সুখী, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারব। মাঠ প্রশাসনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জেলা প্রশাসক পটুয়াখালীকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে কমিশনারগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন কমিশনার চট্টগ্রাম বিভাগ ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। কমিশনার চট্টগ্রাম বিভাগকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এ আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী মহোদয়গণ ও সম্মানিত শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার এদেশের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা বাস্তব রূপ দিতে নিরলসভাবে ব্রতী রয়েছে। আমরা মাঠ প্রশাসনের সদস্যবৃন্দ সরকারের এই জনকল্যাণমুখী নীতি ও কর্মসূচিগুলো পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। রাষ্ট্রের অজস্র ব্যস্ততার মাঝেও আমাদের সাথে এই নিবিড় মত বিনিময়ের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটি আমাদের কর্মস্পৃহাকে নতুনভাবে উজ্জীবিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোকে কেন্দ্র করে একটি সুদূর প্রসারী ও পরিবেশ বান্ধব পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হলে এই অঞ্চলটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত হবে। আমাদের শিল্প ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত একটি সমন্বিত মেরিন ড্রাইভ ও উপকূলীয় সুরক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এটি যাতায়াত সহজ করবে, জলোচ্ছ্বাস থেকে জনপদ রক্ষা করবে এবং পর্যটন সম্ভাবনাকে বৈশ্বিক মানে উন্নীত করে নীল অর্থনীতির নতুন দুয়ার উন্মোচন করবে। মাননীয় প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রবর্তন করা অত্যন্ত জরুরি। এছাড়া পার্বত্য এলাকায় সুপেয় পানির তীব্র সংকট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, কারণ পানির অভাব জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টির পাশাপাশি পর্যটন শিল্পের সম্ভাবনাকে ব্যাহত করছে। মাননীয় প্রধানমন্ত্রী, পাহাড় ও সমতলের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চট্টগ্রামে একটি বিশেষায়িত অ্যাগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠা করা গেলে এর মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত বৈচিত্র্যময় ফলমূল ও কৃষিপণ্য আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে সরাসরি বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব হবে, যা পচনশীল পণ্যের অপচয় রোধসহ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থান ও সমৃদ্ধি বয়ে আনবে, কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ। দেশের প্রায় 80% বাণিজ্য এই পথের উপর নির্ভরশীল। ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও যানজট নিরসনে এই মহাসড়ককে 4 লেন থেকে 8 লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে শিল্পায়ন ও বিনিয়োগের পথ উন্মোচিত হবে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপ্রশস্ত। এটি 2 লেনের সড়ক। এই ঝুঁকিপূর্ণ মহাসড়কটিকে মৃত্যুফাঁদ থেকে মুক্ত করতে এবং পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিতকল্পে অতি দ্রুত 6 লেনে উন্নীত করা প্রয়োজন। এছাড়া ঢাকা চট্টগ্রাম রেল রুটে নারায়ণগঞ্জ কুমিল্লা কর্ড লাইন নির্মিত হলে দূরত্ব 100 কিলোমিটার কমে আসবে। ফলশ্রুতিতে এই রুটে যাত্রী ও পণ্য পরিবহন দ্রুততর হবে এবং
অর্থনীতিতে ব্যাপক অগ্রগতি সাধিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই সম্মেলনে আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। পরিশেষে সকলের মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ। কমিশনার চট্টগ্রাম বিভাগকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ABM আব্দুস সাত্তার। সম্মানিত মুখ্য সচিবকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং সচিববৃন্দ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবাই জানি বিগত 12 ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং দেশে বিদেশে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে। নির্বাচনের আগে বর্তমান সরকার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 31 দফা একটি সংস্কার কর্মসূচি জনগণের কাছে উপস্থাপন করেছিলেন এবং নির্বাচনের অব্যাহতি পূর্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছিল। তো আমাদের দায়িত্ব হলো এই সরকারের 31 দফা কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহারকে অনুসরণ করে জনগণের প্রত্যাশা পূরণ করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচিত সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিগত 2.5 মাস কিভাবে কাজ করছেন এবং তার প্রত্যাশা কি আমাদের কাছে, এটাও আপনারা উদ্ভাবন করেছেন। আমি আশা করি আপনারা সেই বার্তাটি আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং সর্বোচ্চ মেধা এবং দক্ষতা দিয়ে সেটা পালন করার চেষ্টা করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনের সমন্বয় সাধন করে থাকি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা যে কোনো সমস্যা, যে কোনো কার্যক্রম পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে সর্বসময় আপনাদের কাছে পাবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি স্লোগান আমাদের ধারণ করতে হবে, সেটি হলো করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনারা বাংলাদেশকে সামনে রেখে, এই দেশের জনগণকে সামনে রেখে আপনারা আইনকে প্রয়োগ করবেন নিরপেক্ষভাবে, সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে। আমি আবার রিপিট করছি, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই গড়ে তুলতে হলে আপনাদের সততা এবং দক্ষতা সবচেয়ে বড় প্রয়োজন। আমরা আপনাদের সুন্দর পথ চলা, সুন্দর কার্যক্রম পরিচালনা পরম করুণাময় সহায়তা দেন আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। মুখ্য সচিব মহোদয়কে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আব্দুল বারী। মাননীয় প্রতিমন্ত্রীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, উপদেষ্টা মহোদয়গণ,
মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীবৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানগণ, সিনিয়র সচিববৃন্দ ও সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা সহ দীর্ঘ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুম, হত্যা সহ নির্যাতিত ও ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতাকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা সহ রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ভিত্তিসমূহের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশে 3বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশে সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে দক্ষ, জবাবদিহিতামূলক এবং জনবান্ধব রূপ দেওয়ার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির আলোকে প্রশাসনিক সংস্কার, নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন এবং মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ। এই লক্ষ্যে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, দক্ষতা, সততা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ প্রশাসনের জনবল ঘাটতি কমিয়ে সেবা প্রদানের গতি বাড়াতে সহায়ক হবে বলে আমি মনে করি। প্রিয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ, মাঠ প্রশাসন কেন্দ্রবিন্দু হল জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠ পর্যায়ে সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসক সমন্বয়কারী ও কাণ্ডারি। কেন্দ্র ও জনগণের সেতুবন্ধন হিসাবে সরকারের কর্মসূচি বাস্তবায়নের এক গুরুদায়িত্ব জেলা প্রশাসকগণ দীর্ঘ 2 শতাব্দী পূর্ব হতে পালন করে আসছেন। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, সরকারি দপ্তরকে সক্রিয়, তৎপর ও বেগবান করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। জেলা প্রশাসক কেবল একজন ব্যক্তি নন, তিনি একই সঙ্গে একটি প্রতিষ্ঠান এবং জেলায় সরকারের প্রতিনিধি। জেলা প্রশাসকদের হতে হবে জনমুখী, গতিশীল, পরিশ্রমী, সদালাপী এবং তাদের প্রত্যেকটি কর্ম হতে হবে অনুসরণীয়। বিশ্বের দ্রুত আধুনিকায়ন এবং আইসিটির বিস্ময়কর সাফল্যের ফলে প্রশাসনের সনাতন ধ্যান ধারণার পরিবর্তন ঘটেছে। আবির্ভূত হয়েছে আধুনিক, উন্নয়নমুখী 91 জনপ্রশাসন ব্যবস্থা। আজকের জেলা প্রশাসককে ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ও সাধারণ প্রশাসন পরিচালনার সঙ্গে সঙ্গে যুগপৎভাবে জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে সার্বিক কার্যাদির সমন্বয় সাধন করতে হয়। আমার বিশ্বাস, আপনাদের দেশাত্মবোধ, পেশাদারিত্ব ও একাগ্রতা আপনাদের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথ পালনে ভূমিকা রাখবে। সম্মানিত সুধীবৃন্দ, এবছরের জেলা প্রশাসক সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য আমি মন্ত্রিপরিষদ বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে অনুপ্রাণিত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এ সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বক্তব্য প্রদান করবেন মাননীয় উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়,
জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মাননীয় উপদেষ্টাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত মন্ত্রী ও উপদেষ্টাবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, মন্ত্রী পরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিগণ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নবনির্বাচিত সরকারের আজকের এই গুরুত্বপূর্ণ প্রথম জেলা প্রশাসক সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ও আনন্দিত বোধ করছি। এই সম্মেলন কেবল একটি নিয়মিত প্রশাসনিক আয়োজন নয়, এটি রাষ্ট্র পরিচালনার বাস্তব ভিত্তিকে শক্তিশালী করা ও দিক নির্দেশনা প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের, বিশেষ করে জুলাইয়ের সে সকল শহীদ ছাত্র যুবকদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিজমের হাত থেকে গণতন্ত্রকে শিকল মুক্ত করতে পেরেছি। একই সাথে শ্রদ্ধাবনত চিত্রে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যাদের দীর্ঘ সংগ্রামী জীবন, অবর্ণনীয় কষ্ট ও দূরদর্শী নেতৃত্ব লুণ্ঠিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিয়েছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। প্রিয় জেলা প্রশাসক বৃন্দ, আপনারাই সরকারের নীতি বাস্তবায়নের সম্মুখ সারির সৈনিক। রাজধানীতে নীতি নির্ধারণ হয়, কিন্তু সেই নীতির সফলতা নির্ধারিত হয় মাঠ পর্যায়ে আপনাদের মাধ্যমে। সরকারের উন্নয়ন ও সুশাসনের মূল চালিকা শক্তি হল জেলা প্রশাসক। জনগণ ও সরকারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করেন আপনারা। আপনাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ এবং প্রতিটি সেবার মধ্য দিয়েই জনগণ সরকারের প্রকৃত চেহারা উপলব্ধি করে। যেহেতু সাধারণ মানুষ আপনাদের মধ্যেই সরকারের প্রতিচ্ছবি খুঁজে পায়, তাই আপনাদের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়, এটি রাষ্ট্রীয় আস্থার দায়িত্ব। এই জন্য প্রশাসনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে জাতির সামনে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে অঙ্গীকার করেছিলেন, তা আজ আর কোনো দলের নির্বাচনী প্রতিশ্রুতি নয়। এই ইশতেহারের ভিত্তিতে নিরঙ্কুশ ভোটে নির্বাচিত হওয়ার পর এটি আজ রাষ্ট্র পরিচালনার মূল দিক নির্দেশনা। এটি একটি জাতীয় অঙ্গীকার। রাষ্ট্রের চালিকাযন্ত্র হিসেবে এটির বাস্তবায়ন এখন স্টেট অ্যাপারেটাস অফিসিয়ালসের নৈতিক দায়িত্ব, তথা আপনাদের কথা বলছি আমি। প্রিয় সহকর্মীবৃন্দ, মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ, জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারিত্ব বৃদ্ধি ও দলীয়করণ রোধ, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন, পিএসসিকে শক্তিশালী করা, এসবই সরকারের নির্বাচনী অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব আপনাদের হাতে। আপনাদেরই এগিয়ে আসতে হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাদের কাছে একদিন এসে আপনি বলবেন, ভাই আমি তোমার সহকর্মী ছিলাম। প্রাইভেট সেক্টরের কল্যাণের জন্য আপনাদের অবদান রাখতে হবে, অন্যথায় আপনি সমাজের সম্মান অর্জন করতে পারবেন না। জেলায় বিনিয়োগ বৃদ্ধি, এসএমই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষার মান উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করতে হবে। মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং প্রকল্পসমূহের মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, এই যুগ শ্রেষ্ঠত্বের যুগ, আর শ্রেষ্ঠত্ব আসে কর্মের মাধ্যমে।
সততা, দক্ষতা ও নিষ্ঠা দিয়ে নিজকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার কর্মই আপনার পরিচয় হয়ে ওঠে, আর মানুষ আপনাকে সম্মান করে, মনে রাখে আপনার অবদানের জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচনী ইশতেহারের আলোকে সরকার ইতিমধ্যেই কিছু সময়োপযোগী ও জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য মাসিক সম্মানী, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, খাল খনন, কৃষি ঋণ মকুব সহ নানা পদক্ষেপ। এগুলো কেবল প্রতিশ্রুতি বাস্তবায়ন নয়, এগুলো রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থার এক দৃঢ় সেতুবন্ধন। এই আস্থা ধরে রাখা এবং আরও শক্তিশালী করা আমাদের সবার দায়িত্ব। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে, শুনানি দিতে হবে। আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই, সময়োপযোগী, সঠিক ও দ্রুত সিদ্ধান্ত দিয়ে মানুষের মন জয় করে নিন। আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ, সাপ্লাই চেইন সচল রাখা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট যেন না হয় তা নিশ্চিত করা এবং মোবাইল কোর্টের কার্যকর প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি আনুন। জনগণের কাছে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিন। প্রতিটি নাগরিকের প্রতি সম্মান দেখিয়ে তাদের সমস্যাকে গুরুত্ব দিন, যাতে জনগণের আস্থা তৈরি হয়। খাল খনন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনুন। মনে রাখবেন, প্রতিটি উদ্যোগ মানুষের জীবনে পরিবর্তন আনে। মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির পেছনে রয়েছে গভীর দর্শন। এর মাধ্যমে কেবল কৃষির উপকার বা জলাবদ্ধতা দূর হবে না, বরং ভবিষ্যতে বাংলাদেশের বুক চিরে একটি কার্যকর নৌ যোগাযোগ ব্যবস্থারও নতুন সম্ভাবনা তৈরি হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মাঠ পর্যায়ে সরকারের কার্যক্রম বাস্তবায়নে আপনারাই অগ্রণী ভূমিকা পালন করছেন। দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে, মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি একটি সাহসী অঙ্গীকার করেছে অর্থনীতির গণতান্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অব ইকোনমি, আর 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার। এই লক্ষ্য শুধু একটি সংখ্যা নয়, এটি একটি সম্ভাবনার দিগন্ত, একটি আত্মবিশ্বাসী বাংলাদেশের স্বপ্ন। ক্রনিক ক্যাপিটালিজম বা অলিগার্কি থেকে বেরিয়ে এসে বৈষম্যহীনভাবে মুক্ত অর্থনীতির চর্চা করে সকল স্তরের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হচ্ছে আমাদের লক্ষ্য। এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আপনাদের সকলের উপর ন্যস্ত। উদ্ভাবনী চিন্তা, মেধা, শ্রম ও বিনিয়োগের মাধ্যমে প্রতিটি কর্মক্ষেত্রকে আপনারা উৎপাদনের একক সম্ভাবনার কেন্দ্রে পরিণত করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি জেলা, আমার জানা মতে বর্তমানে জেলা প্রশাসকদের মধ্যে 63% স্কুল জীবনে বিজ্ঞানের ছাত্র ছিলেন। সুতরাং আমার মনে হয় তাদের পক্ষে এই উদ্ভাবনী অংশটুকুকে নিবিড়ভাবে দেখা সম্ভব। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে পারে উদ্ভাবনের একটি ইনকিউবেশন সেন্টার। স্থানীয় প্রতিটি সমস্যাকে চিহ্নিত করে মেধাবীদের কাজে লাগিয়ে আপনাদের নেতৃত্বে প্রযুক্তি ও সেবার নিত্য নতুন সমাধান দিয়ে নিজকে অনন্য করে তুলুন। আপনারা চাইলে স্থানীয় সম্পদ ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে অ্যাগ্রো ট্যুরিজম গড়ে তুলতে উৎসাহ দিতে পারেন, যা স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে উদ্দীপনা, সংযোগ ও আনন্দ ছড়িয়ে দিতে পারেন। কারণ আমরা যতই ডিজিটাল হচ্ছি, ততই একাকিত্বের দেয়াল উঁচু হচ্ছে, আর এই একাকিত্ব থেকেই জন্ম নেয় হতাশা, যা সমাজকে অস্থির করে তোলে। আমরা দেখছি হতাশ যুব সমাজ কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে।
তাই সমাজকে নেশামুক্ত, সচল, প্রাণবন্ত ও সংযুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। এই বাস্তবতাকে অনুধাবন করেই মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস চালু করেছেন, যেখানে তরুণ প্রজন্ম শুধু খেলাধুলা নয়, জীবনবোধেও সমৃদ্ধ হয়ে উঠবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা গড়ে ওঠে আমাদের সততা, আমাদের দক্ষতা আর আমাদের আচরণের উপর। একটি ছোট ভুল যেমন সে আস্থাকে নাড়িয়ে দিতে পারে, তেমনি একটি ছোট ভালো কাজও মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। তাই প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখে নিজেদের আরও দক্ষ, আরও জবাবদিহিমূলক এবং আরও মানবিক করে তোলাই আমাদের পথ। মনে রাখতে হবে, প্রশাসন কখনই একা পথ চলতে পারে না। রাষ্ট্রীয় নীতি, রাজনৈতিক বাস্তবতা আর জনগণের প্রত্যাশা, এই তিনের সুর মিলিয়েই তৈরি হয় একটি কার্যকর প্রশাসন। এই সুর যত সুন্দর হবে, আমাদের পথ চলাও তত মসৃণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সময়ানুবর্তিতা, কর্মনিষ্ঠা এবং শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি যাকে বলি লিডারশিপ বাই এক্সাম্পল। অপ্রয়োজনীয় জাঁকজমক থেকে সরে এসে সময়ের সঠিক ব্যবহার, এই সহজ কিন্তু শক্তিশালী বার্তাই আমাদের সামনে নতুন এক প্রশাসনিক সংস্কৃতির দিক নির্দেশনা দিচ্ছে। আপনারা মাঠে ময়দানে এই সংস্কৃতিকে ছড়িয়ে দিন। সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, আমাদের লক্ষ্য একটি আধুনিক, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন, যেখানে সেবা হবে দ্রুত এবং নাগরিক কেন্দ্রিক, যেখানে ন্যায় বিচার হবে নিশ্চিত আর দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। জেলা প্রশাসকগণই সরকারের উন্নয়ন কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল দায়িত্বশীল ও কৌশলগত শক্তি। আপনাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। আমি বিশ্বাস করি আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও যথাযথ আন্তরিকতার সাথে পালন করবেন। আপনাদের সাফল্যই সরকারের সাফল্য, আর আপনাদের ব্যর্থতা মানে সরকারের ব্যর্থতা, খেটে খাওয়া মানুষের স্বপ্নের সমাধি। তাই দায়িত্বকে কেবল চাকরি হিসেবে নয়, রাষ্ট্রের প্রতি অঙ্গীকার হিসেবে নিন। ক্ষমতাকে সুবিধা হিসেবে নয়, সেবার এক পবিত্র মাধ্যম হিসেবে ব্যবহার করুন। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি মেধাভিত্তিক, জবাবদিহিমূলক ও সত্যিকার অর্থে জনবান্ধব বাংলাদেশ। পরিশেষে আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শত কর্মব্যস্ততা সত্ত্বেও আজকের এই গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক সম্মেলনে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, সেই জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং জেলা প্রশাসক সম্মেলন 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যে যাবার আগে এখানে যারা ডিস্ট্রিক্ট কমিশনে উপস্থিত আছেন, আপনারা সকলেই গতকাল বিকেলে দু একটি জেলা বাদে খুব সম্ভবত গতকাল বিকেলে আপনারা খুব সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে এসেছেন। বাচ্চাদের একটি অনুষ্ঠান, স্পোর্টসের একটি অনুষ্ঠান, মোটামুটি সকল ডিস্ট্রিক্ট কমিশনারই। ওখানে আপনারা দেখেছেন বাচ্চাগুলোকে যারা পার্টিসিপেট করেছিল এবং যারা দেখতেও এসেছিল অনুষ্ঠানগুলো, যে বাচ্চাগুলো, তাদের কি স্পৃহা মনের মধ্যে, তারা এগিয়ে যেতে চায়। আমার মনে হয় আজকের এই জেলা প্রশাসক সম্মেলনের আমাদের মেইন স্পৃহাটা বা মোটোটা হোক সেই বাচ্চাদের যেই মোটোটা, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া, এটাই হোক আজকে আমাদের।
অনুষ্ঠানের স্পিরিট। এখন আমি আমার ফর্মাল বক্তব্যে আসতে চাচ্ছি। জেলা প্রশাসক সম্মেলনের সম্মানিত সভাপতি ক্যাবিনেট সেক্রেটারি সাহেব, মন্ত্রিসভার সম্মানিত সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত জনপ্রশাসনের বিভিন্ন সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরে আপনাদের সঙ্গে আমার এটাই প্রথম আনুষ্ঠানিক একটি সভা বা বৈঠক। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সবাই হয়তো জেলা প্রশাসক হিসেবে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে হয়তো সংশ্লিষ্ট ছিলেন না, তবে আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার অবস্থান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমের সাথে হয়তো জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচন পরিচালনায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনপ্রশাসনে যারা জাতীয় দায়িত্ব পালন করেছেন, আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। উপস্থিতিবৃন্দ, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে। জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। আজকের এই জেলা প্রশাসক সম্মেলন অবশ্যই নতুন কিছু নয়। এটি জেলা প্রশাসকদের একটি নিয়মিত বাৎসরিক সম্মেলন। আজ থেকে এটি শুরু হবে এবং 6 মে পর্যন্ত এটি চলবে। জনস্বার্থে প্রশাসনের কি ভূমিকা পালন করা উচিত সেটি অবশ্যই আপনারা কম বেশি অবগত আছেন। এটি নিয়েও বোধহয় নতুন করে বিস্তারিত কিছু বলার নেই। তবে এটি যেহেতু বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আপনাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, সেহেতু সরকারের গৃহীত নীতিমালা এবং জনপ্রশাসন সম্পর্কে সরকারের কিছু পদক্ষেপ বা পর্যবেক্ষণ এবং নির্দেশনা নিয়ে মূলত আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই বা বলতে চাই। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। কেন জরুরি আমি এক্ষুনি আপনাদের সামনে সেটি বলবো। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। এটি আমি মনে করি এভাবে, বিষয়টিকে আমি এভাবে দেখি। আমার ধারণা এই পর্যবেক্ষণের সাথে আপনারা অনেকেই, সবাই না হলে অনেকেই বোধহয় খুব একটা দ্বিমত পোষণ করবেন না, বিশেষ করে যারা প্রফেশনাল আপনারা। সুতরাং আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। যে কারণে আমি কথাটি বলেছি সেই কারণটি হচ্ছে, দেখুন, আমরা সকলেই যদি একটি কথা মনে রাখি, সেটি হচ্ছে একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। এই জন্যই আমি পূর্বের কথাটি বলেছি আপনাদের সামনে।
জনপ্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তাগণ যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পদে দেশের স্বার্থে যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন, আমার বিশ্বাস জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে বিগত 12 তারিখের নির্বাচন সরাসরি এই দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা থাকা থেকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় আপনারা ভালোভাবে অবগত আছেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল। যে পরিস্থিতিটির বর্ণনা আমি দিলাম, সেই পরিস্থিতি ছিল যখন আমরা কাজ শুরু করেছি। অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় অনেকখানি সেই পরিস্থিতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই 2.5 মাসে। তবে সম্পূর্ণভাবে সেটি এখনো পরিবর্তিত হয়নি। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আপনারা কম বেশি ধারণা অবশ্যই আপনাদের আছে যে আমরা দেখেছি বিগত সরকারের সময় দেশকে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে, দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবিদ্ধ প্রতিষ্ঠানকে বলা যায় অকার্যকর করে ফেলা হয়েছিল। আপনারা মনে হয় তার সবচেয়ে বড় উদাহরণ, যেহেতু আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। অপরদিকে বর্তমানে যুদ্ধ পরিস্থিতিও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা সেটা, এবং আপনাদের সহযোগিতায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঠিক এই পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু বর্তমান সরকার দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি আমরা, এবং এই লক্ষ্যকে বাস্তবায়নে সরকার দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন কাজ শুরু করেছে। সরকার ইতিমধ্যে একটি নীতিমালার ভিত্তিতে জনপ্রশাসন অর্থাৎ আপনাদের মাধ্যমেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টসের যে বিষয়টি সহ দেশে ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য ধর্মীয় গুরুদেরকেও প্রতি মাসে আমরা সম্মানের যে ব্যবস্থা করেছি সেই কার্যক্রমগুলি শুরু হয়েছে, যা শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দলমত নির্বিশেষে রাষ্ট্র সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন, এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্ধারিত এবং নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে
সরকারের গৃহীত বিভিন্ন ধরনের সহায়তা বা সহযোগিতা আপনারা দয়া করে পৌঁছে দেবেন। দেশকে বন্যা খরা থেকে মুক্ত রেখে সরকার সুষ্ঠু পানি ব্যবস্থার মাধ্যমে প্রায় সারা বছর কৃষকদের সেচ সুবিধাও নিশ্চিত করতে চায় এবং এই লক্ষ্যেই সরকার এক্সকেভেটর যেটি আছে, মেশিনটি যেটি আছে, এটার পরিবর্তে জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। কারণ মেশিনের পরিবর্তে আমরা যদি যতটুকু সম্ভব মানুষকে সম্পৃক্ত করি, আমরা কৃষিপ্রধান বাংলাদেশকে পুনরায় কৃষি বিপ্লবের দিকে নিয়ে যেতে চাই। এর বাইরেও জনগণকে সম্পৃক্ত করা গেলে খাল খনন একটা সাময়িক কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা হবে বহু মানুষের জন্য। এর বাইরেও জনগণের মধ্যে সামাজিক সংহতি এবং সম্প্রীতি সৃষ্টিতেও এই খাল খনন ভূমিকা রাখবে, যার প্রতিফলন বা যার বাস্তবায়ন আমরা অতীতেও দেখেছি। সেজন্যই আমরা এটি করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটা বিষয় আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, কমিশনারবৃন্দ, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমরা সবাই ওয়াকিফাল। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও কিন্তু সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আমি শিওর আপনারা এই ব্যাপারে সচেতন আছেন এবং সে ব্যাপারে নিজেদেরকে প্রস্তুত করে তুলছেন। চতুর্থ বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনপ্রশাসনের
কার্যক্রমকে আরও কিভাবে সময় উপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহি করা যায়, এটি বোধহয় আমাদের এখন চিন্তা করা উচিত হবে। এবং আমি মনে করি যেহেতু এই আইটি বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এইগুলো এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমাদের এই বিষয়ে ডেভেলপ করা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এই সম্মেলন কেবল আনুষ্ঠানিক মত বিনিময়ের জায়গা হওয়া উচিত নয়, বরং এটি এমন একটি পরিসর যেখানে মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা, সীমাবদ্ধতা, প্রয়োজন এবং উদ্ভাবনী চিন্তা সরাসরি জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রতিফলিত হতে পারে বা হওয়া উচিত। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা, এটি সামাজিক স্থিতি এবং জনগণের আস্থার সঙ্গেও কিন্তু সরাসরি সম্পর্কিত। সম্মানিত সকল অতিথিবৃন্দ, কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, পাশাপাশি কৃষকের জন্য সার, বীজ, সেচ, সংরক্ষণ সুবিধা এবং বাজারজাতকরণের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও আমাদের জন্য জরুরি। কৃষিকে শুধু উৎপাদনের বিষয় হিসেবে নয়, বরং গ্রামীণ জীবিকা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ জনগণের শহরমুখিতা হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক স্থিতিশীলতার নিয়ামক হিসাবে আমার মনে হয় দেখা প্রয়োজন। এই বিষয়টির সাথে নিশ্চয়ই আপনারা কম বেশি একমত হবেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করা প্রয়োজন অনেকগুলো ক্ষেত্রে। আমি ক্ষেত্রগুলো যেহেতু আগে আলোচনা করেছি সেজন্য সেখানে আর গেলাম না। বিশেষ করে এখন আরেকটি, এই আমাদের এই যে মিডল ইস্ট ক্রাইসিসের সময় এখন আরেকটি বিষয় আমরা জোর দিতে চাচ্ছি, সেটি নিশ্চয়ই ইনস্ট্রাকশনও আপনাদের সকলের কাছে আছে, সেটি হচ্ছে সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়, এ ব্যাপারেও আপনাদেরকে একটু খেয়াল রাখা প্রয়োজন, খেয়াল রাখতে হবে। উপস্থিতিবৃন্দ, মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করার জন্য জরুরি পদক্ষেপ বা জোর পদক্ষেপ আপনারা দয়া করে গ্রহণ করবেন, যাতে করে আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অপরাধ দ্রুত দমন করা সম্ভব হয়। জনগণ ন্যায় বিচার প্রাপ্তি সহজতর করা এবং সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। উপস্থিতিবৃন্দ, সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, দয়া করে সে ব্যাপারেও আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে। জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো আপনাদের ক্যাপাসিটির মধ্যে আছে। বিশেষ করে আবারও আমি এখানে উল্লেখ করতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ, নারী এবং শিশু নির্যাতন, দয়া করে এই কটি বিষয় আপনারা আপনাদের ব্যক্তি অবস্থান থেকে দয়া করে পদক্ষেপ গ্রহণ করবেন। প্রশাসনিক অবস্থান আপনাদের আছে, তারপরে একজন মানুষ হিসেবে দয়া করে আপনারা এই বিষয়টিতে নজর রাখবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ একটি অত্যন্ত জরুরি বিষয়। এই খাবারটি আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আপনার পরিবারের সদস্য আপনার সাথে থাকছে, তারাও খাচ্ছে, কাজেই এটির প্রতি আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়
এবং প্রোঅ্যাক্টিভ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমি মনে করি জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। খুব সম্ভবত আমাদের নাটোরের ডিসি সাহেব বোধহয় এরকম কিছু একটা বলে গিয়েছেন ওনার বক্তব্যে। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতি কর্মকাণ্ড এবং জনস্বার্থে স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। যেমন আপনারা এর ভিতরে একটি কাজ করছেন, সেটি হচ্ছে যে ক্লিনিংয়ের কাজ আপনারা করছেন আপনাদের স্ব এলাকায়, খাল খননের বিষয়টি আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। কয়েকটি বিষয় আমি বক্তব্যের বাইরে, আমার যে স্ক্রিপ্ট বক্তব্য আছে এটির বাইরে আমি চিন্তা করেছি আমি আপনাদের সাথে আলাপ করব। যেমন গতকাল যেরকম একটা অনুষ্ঠান হয়েছে, আপনি যদি আপনাদের এলাকায় শিক্ষা মন্ত্রণালয়, যে দায়িত্বে যারা আছেন, কালচারাল মিনিস্ট্রি যারা আছেন, এদের সাথে কথা বলে যদি আপনারা আপনাদের জেলাগুলোতে, উপজেলাগুলোতে ইউনিয়ন, স্কুল, কলেজের বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশনগুলো যদি শুরু করতে পারেন, ডিবেট প্রতিযোগিতা হতে পারে, স্পোর্টস হতে পারে। কেন স্পোর্টস সব সময় শীতকাল আসলে হতে হবে? কেন অন্য সময় স্পোর্টস হতে পারবে না? কেন কালচারাল অনুষ্ঠান ওই 26শে মার্চে হতে হবে, 16 ডিসেম্বর হতে হবে, 21শে ফেব্রুয়ারিতে হতে হবে স্কুল পর্যায়ে? কেন এটা হতে হবে? কেন আমরা এটা চেঞ্জ করতে পারবো না? কেন সারা বছর হতে পারবে না? এর বাইরেও আপনারা এখানে আমাদের কৃষি সচিব আছেন, রফিক সাহেব আছেন, রফিকুল ইসলাম, উনি বগুড়ায় ডিসি হিসেবে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সময় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। বছরের 2-1টি সময় আমরা শহরের একটা অংশের ভিতরে আমরা বিভিন্ন রকম ফেয়ার করেছিলাম। যেমন ধরেন মহিলারা বিভিন্ন জিনিস অনেকেই ঘরে বসে বানায়, সেটার একটা ডিসপ্লের মতন আমরা করেছিলাম, অর্থাৎ মিনা বাজার সর্ট অফ। কালচারাল অনুষ্ঠান হতে পারে। আমাদের শিল্পকলা একাডেমি আছে, মোটামুটি অনেক জেলাতেই আছে। যেই জেলাগুলোতে নেই সেখানে জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে অডিটোরিয়াম আছে। অর্থাৎ একটা সবসময় সারা বছরই কম বেশি সপ্তাহে যদি একটা অনুষ্ঠানও থাকে তাহলে মানুষের যাবার জায়গা থাকে। আপনি এইগুলো কাজের মাধ্যমে আমরা যেটা দেখছি এখন, যে আমাদের তরুণ সমাজ বিভিন্ন অন্য বিষয় যেটা প্রত্যাশিত না, এরকম অনেক কিছুর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে তারা। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এরকম খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, এই ধরনের বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় তারা এগুলা থেকে আস্তে আস্তে সরে আসবে। তাদেরকে তো আমাদের অপশন দিতে হবে যে তারা যে একটা 16 বছর 20 বছরের ছেলে বা মেয়ে, তার ভিতরে যে এনার্জিটা আছে, মানসিক এবং শারীরিক এনার্জিটা আছে, এটাকে তো বার্ন করার আমাকে জায়গা দিতে হবে। আমি যদি সেই এভিনিউটা তাকে না দিই, স্বাভাবিকভাবেই সে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাবে। সেজন্য আসুন এইভাবে আমরা সমাজকে কিন্তু বদল করতে পারবো। আপনাদের এলাকায় বিভিন্ন, যেমন আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এটা আমি আলাপ করতাম, আমি সিনিয়র মিনিস্টারদের সাথে এবং আলাপ করে এটা ঠিক করতে চাইছিলাম। আমরা যেরকম 21শে পদক দিই, 26শে মার্চ পদক দিই, আপনাদের ডিস্ট্রিক্টে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। যেমন একটা ছেলে, সে উদাহরণ হিসাবে বলছে, একটা মানুষ হয়তো হঠাৎ করে পুকুরে পড়ে গিয়েছে, বা একটা পশু একটা পুকুরে পড়ে গিয়েছে, একটা মানুষ নিজের রিস্ক নিয়ে ওই মানুষটাকে, যে পড়ে গেছে তাকে রক্ষা করলো। একটা জীব পড়ে গিয়েছে, তাকে একটা মানুষ উদ্ধার করলো ওখান থেকে। অথবা ঝড়ে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, গ্রামের মানুষ হাঁটাচলা করতে পারছে না, কয়েকটা ছেলে মিলে সুন্দর করে গাছটাকে সরিয়ে রাস্তাটাকে আবার ঠিক করে দিল। অর্থাৎ এইরকম সামাজিক ভালো কাজ যেগুলো, এই কাজগুলোকে যদি আপনারা এনকারেজ করেন এবং তারপরে যদি আপনারা আমাদেরকে পাঠান, আপনারা যদি সেন্ট্রালে পাঠান, আমাদেরকে সেন্ট্রালে পাঠান, তখন জাতীয়ভাবে হয়তো আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারি। সে ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা আমরা জানি বিভিন্ন সময়, অনেক সময় অনেক ইনসিডেন্ট ঘটে থাকে। বাট আমরা যদি এরকম করি যে ঠিক আছে, আমরা ধরেন আপনার উপজেলা, সে নাটোর জেলায় সব মিলে আমরা 3 জন বা 5 জন টিচার সিলেক্ট করব যারা ভালো পারফর্ম করেছে।
তখন আপনি যদি নামগুলো পাঠান তখন আমরা সরকার থেকেও তাকে একটা রিওয়ার্ড দেওয়ার বা অ্যাওয়ার্ড দেওয়ার কিছু একটা আমরা ব্যবস্থা করব। এই ধরনের বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, ফলে হবে কি, দেখুন এই সমাজে এই দেশে তো আমরা সকলে মিলেই বাস করছি। আমরা নিজেরই যখন পারিবারিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা যখন বন্ধুবান্ধব সামাজিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমরা, যেগুলো আমাদেরকে কিছু ডিপ্রেস করে ফেলে, আমরা কিছু ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করি আমাদের। কিন্তু আমরা সকলে মিলে যদি এইরকম কিছু কিছু জিনিস চালু করতে পারি, নিশ্চয়ই আমরা পরিবর্তন কিছুটা করতে পারবো, আস্তে আস্তে করতে পারবো। যে কোনো পরিবর্তনই তো একদিনে হবে না, 1 মাস 6 মাস 1 বছরে হবে না। কিন্তু আমরা যদি, আমার ধারণা এটা, আমি যেহেতু অনেকদিন আমাকে বাইরে থাকতে হয়েছে, আমি দেখেছি সেই সব দেশে এরকম প্র্যাকটিস করে তারা, এরকম ছোট ছোট জিনিস হতে থাকে যেগুলো সমাজে অনেক ভ্যালু অ্যাড করে, অনেক ভ্যালু অ্যাড করে। কাজে আপনারা যদি এই উদ্যোগগুলো গ্রহণ করেন, আমরা এখান থেকে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমরা চাই এই জিনিসগুলোকে। আমি কিছুদিন আগে ইনফরমেশন মিনিস্টার সহ, সেক্রেটারি সাহেব সহ আমরা আলাপ করছিলাম যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আমরা দেখছি, আমরা সমাজে আমাদের চোখেও দেখছি। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা তখন দেখেছি অনেকগুলো সোশ্যাল ভ্যালুস ছিল, রিলিজিয়াস ভ্যালুস ছিল আমাদের, বাট এখন কিন্তু সেগুলো ভেরি মাচ অ্যাবসেন্ট, আমরা দেখছি না। কাজেই ওই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা কেন ফিরিয়ে আনতে পারবো না? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের প্রতি জীবের প্রতি দয়া, প্রকৃতির প্রতি দয়া, এরকম ধরনের জিনিসগুলোকে কেন আমরা আস্তে আস্তে ছোট ছোট ঘটনার মাধ্যমে কেন আমরা আবার সামনে আনতে পারবো না? আমরা যদি এরকম আস্তে আস্তে আনতে থাকি, নিশ্চয়ই আমরা সমাজে একটা পরিবর্তন করতে সক্ষম হব। এবং এই চেষ্টাটা আমাদের সকলে মিলেই করতে হবে, কারণ এই চেষ্টাটা এই জন্যই করতে হবে কারণ আমরা সকলে মিলেই কিন্তু এই দেশটার মধ্যে বসবাস করছি। দেশটা বেটার হলে আমরা বেটার থাকবো, দেশটা খারাপ হলে আমরা খারাপ থাকবো, এটাই। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক এবং নৈতিক রাষ্ট্র গড়তে চাই, যা আপনাদের সামনে এতক্ষণ আমি আমার নিজের কথাটি বলার চেষ্টা করেছিলাম। আমার মনে হয় আমরা যদি সেটি করতে সক্ষম হই, তাহলে এই যেই লাইনটি আমি পড়লাম, নিশ্চয়ই একসময় গিয়ে আমরা সেটি করতে সক্ষম হব। যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য থাকবে না। এখানে একটি শব্দ লেখা আছে উপস্থিতিবৃন্দ, আমি জানি কেউ আমার সাথে এগ্রি করবেন, কেউ আমার সাথে এগ্রি করবেন না, আমি যেটা বিলিভ করি আমি সেটাই বলছি। এখানে শব্দটা লেখা আছে, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমি কোনো শব্দটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি বৈষম্য থাকবে না। কেন কোনো শব্দটা বলতে চাইছি না? ইটস ইমপ্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়। পৃথিবী থাকলে কিছু সুবিধা অসুবিধার সমস্যা থাকবে, সেই জন্য আমি কোনোটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, বৈষম্যটা আমরা কমিয়ে আনতে চেষ্টা করব, হয়তো কিছু বৈষম্য রয়েই যাবে, যেটা আমি দেখিনি বাট শুনেছি, যেটা যখন আমরা সোনার কোনো জিনিস তৈরি করা হয় সেখানে কিছু তো খাদ দিতেই হয়, খাদ থাকে, একদম পিওর সোনা দিয়ে কিছু তৈরি হয় না। কাজে সমাজ যখন থাকবে, মানুষ যখন থাকবে, হয়তো বা 1% হলেও বৈষম্য থেকে যাবে। সেই জন্য আমি কোনো শব্দটা আপনাদের সামনে পড়িনি। কেন পড়িনি? যেহেতু এখানে আছে, আমার কাছে মনে হয়েছে বোধহয় সকলের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করা উচিত, সেজন্যই আমি আপনাদের সামনে তুলে দিলাম। কোনো শব্দটা কেন আমি উচ্চারণ করিনি। সকল উপস্থিতিবৃন্দ, আসুন, জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারেই, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। সম্মানিত সভাপতি, সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সকল সদস্যবৃন্দ, আমি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর শুভ উদ্বোধন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।